আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় সুসংহত করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতপার্থক্য থাকলেও এই ত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায় সে আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একটি নৈতিক উচ্চতা, এটা বুদ্ধিভিত্তিক ইন্টারঅ্যাকশনটা আরো বাড়ায়। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাহেব বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। নির্বাচন করা সরকারের ম্যান্ডেট নয়, শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেনের এমন বক্তব্য কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে কেআইবি মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টার এমন বক্তব্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্র চলছে। জনগণ নির্বাচনের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র প্রতিহত করবে। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার দল। এই এক ভয়ঙ্কর দুর্নীতির পরিকাঠামোর মধ্যে থেকে আমাদেরকে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। বিএনপিকে পুনরায় তার মহিমা এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, বিজয়ী হব ইনশাআল্লাহ। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে পালিত হচ্ছে দিবসটি। দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আগামী নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানান। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাব? রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। পুলিশকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত রাখতে গঠন হতে যাওয়া কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বলছেন, সরকার কেবল তার প্রতিশ্রুতি রক্ষার জন্যই নামকা ওয়াস্তে এই কমিশন গঠন করছে। সরকারের সঙ্গে থেকে কমিশনের স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে ব্যাপক সমালোচিত হয় পুলিশ বিভাগ। অভ্যুত্থান পূর্ববর্তী নানা বিতর্ক পিছু ছাড়ছে না পুলিশের। বাহিনীতে শৃঙ্খলা ফেরাতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের জোর দাবির প্রেক্ষিতে আইন উপদেষ্টার নেতৃত্বে পুলিশ কমিশনের খসড়া তৈরি করে সরকার। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে বাদ পড়ে গুরুত্বপূর্ণ সুপারিশ। এত কিছুর মধ্যেই ৪ ডিসেম্বর পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ কমিশন গঠন ভালো উদ্যোগ, তবে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন থাকা যাবে না। এই কমিশনটি
সরকারের সাথে একত্রিত হয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আসলে এই কমিশনটি কতটুকু নিরপেক্ষভাবে কাজ করবে সেই সম্পর্কে আসলে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি এই সুপারিশগুলো কিন্তু সরকার যেহেতু মানতে বাধ্য না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সুপারিশগুলো সুপারিশ থেকেই যায়। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি ডক্টর এম আকবর আলী বলছেন, যে প্রক্রিয়ায় পুলিশ কমিশন হচ্ছে তা যথাযথ নয়। প্রশাসনিক ও আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। যে এরকম একটা কমিশন সেই প্রতিশ্রুতি রক্ষা করলো আর কি। পুলিশকে নিয়ন্ত্রণের আরেকটা মাধ্যম তৈরি হলো। আগে তো রাজনীতি ছিল, প্রশাসনিক ছিল, এখন আবার কমিশন থেকে প্রশাসন আমলাতান্ত্রিক নিয়ন্ত্রিত অবস্থা থেকে মুক্তি পেয়ে জনসেবকে পরিণত হবে, সেই সুযোগ কিন্তু আর থাকলো না। স্বাধীন কমিশন হওয়ার কথা থাকলেও স্বাধীন কথাটি বাদ দেয়ায় এই কমিশন গঠনের পরেও রাজনীতিকরণ থাকবে বলে মনে করেন দুই বিশেষজ্ঞ। নাম কমাস্তে কমিশন, এটা স্বাধীন কমিশনটাই বাদ দেওয়া হয়েছে এবং তাদের কমিশনের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। তারা শুধু সুপারিশ করতে পারবে। পুলিশকে রাজনৈতিকভাবে যেন ব্যবহার করে না হয়। ট্রান্সফার, পোস্টিং, পদায়ন বা এমনকি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক প্রভাব পড়ে। এবং দলের উপরে গিয়ে বা কোনো একটি সরকারের উপরে গিয়ে কোনো প্রতিষ্ঠান আসলে নিরপেক্ষভাবে কাজ করতে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হয়। অসন্তোষ নিরসনে পুলিশ বাহিনীর সঙ্গে সরকারের যোগসূত্র স্থাপন করায় এই কমিশনের কাজ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় লন্ডন নেওয়া হচ্ছে না। আজ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও পরে তা আর আনা হয়নি। এ নিয়ে 2 দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। আপাতত ঢাকায় রেখেই চিকিৎসা চলবে। টানা 17 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন। এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ আফসানা, গত 2 সপ্তাহ ধরে কিন্তু বেগম খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি আছেন। তিনি কিন্তু তার যে শারীরিক অবস্থা সেই অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু এভারকেয়ারের সামনে আসলে ব্রিফিং করে জানানো হয়নি যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। আমরা জানি যে তিনি কিন্তু 27 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হয় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনেই চলছে তার চিকিৎসা। পাশাপাশি চিকিৎসার দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে এসে চিকিৎসার তদারকি করছেন। জানা গেছে আগের মতোই অপরিবর্তিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নিয়মিত কিডনি ডায়ালাইসিস চলছে। এছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার সহ অন্যান্য সমস্যাগুলোও অপরিবর্তিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখেছি যে বিএনপির সারা দেশ থেকে বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কী অবস্থা সেটি জানার চেষ্টা করছে। তারপরে আমরা এখন পর্যন্ত কিন্তু দেখতে পেয়েছি যে জুবাইদুর রহমান তিনি কিন্তু এভারকেয়ারে এসে এখনও পৌঁছাননি। আমরা জানতে পেরেছি যে ডাক্তার জুবাইদা রহমান কিন্তু দুপুরের পরই কিন্তু এভারকেয়ারে এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর তিনি নেবেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তার আসার কথা রয়েছে। বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর তিনি জানাবেন। তো এই ছিল এভারকেয়ারের সামনে থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।
রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, আজকের যুগে এসে যেসব বিষয় নিয়ে চর্চা হচ্ছে সেসব কথা বহুকাল আগেই বেগম রোকেয়া বলে গেছেন। গণঅভ্যুত্থান পরবর্তী এখন যে নারী সমাজ তা ভিন্ন নারী সমাজ, তাদের মাধ্যমেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এবছর নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুয়ানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারীর জাগরণে অবদান রাখায় ফুটবলার ঋতুপর্ণা চাকমার হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই এবং যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে চারজন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। একে একে নিজেদের ঘাঁটি হারাতে থাকে পাকিস্তানি দখলদাররা। তাদের জন্য বন্ধ হয়ে যায় ঢাকায় প্রবেশ ও বের হবার পথ। আর মার্কিন নৌবহর পাঠানোর ঘোষণায় সেদিন আরও ফুঁসে ওঠেন মুক্তিযোদ্ধারা। রাকিব হাসান জানাচ্ছেন স্মৃতির পাতায় লেখা অগ্নিঝরা সেদিনের কথা। একটি স্বাধীন ভূখণ্ডের পথে তখন মুক্তিকামী বাঙালি, হাতে অস্ত্র, চোখে দীপ্ত স্বপ্ন আর বুক ভরা সাহস। দীর্ঘ 9 মাস নিরীহ বাঙালিদের ওপর নির্যাতনের পর 9 ডিসেম্বর যখন চারিদিকে শুধু হানাদারদের পতনের খবর, তখন মুক্তিযোদ্ধাদের মনোবল ভাঙতে পাকিস্তানের পক্ষে মার্কিন 7ম নৌবহর বঙ্গোপসাগরের দিকে রওনার আদেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন। ফল হয় বিপরীত। ভীত না হয়ে আরও আগ্রাসী হয়ে ওঠেন বাংলার বীর সন্তানরা। এই দিনে মুক্ত হয় নাটোর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। মিত্র বাহিনীর সহায়তায় আকাশ ও স্থলপথে মুক্তি বাহিনীর অগ্রযাত্রায় দিশেহারা হয়ে পড়ে পাক সেনারা। বন্ধ হয়ে যায় পাক হানাদারদের ঢাকার প্রবেশদ্বারও। আমার যে মুক্তিযোদ্ধার দল ছিল, এটা অবাক হয়ে শুনবেন যে এইখানে এই দলের ম্যাক্সিমাম 32 জন ছিল ডাকাত। ভারতীয় বাহিনী পর্যন্ত স্বীকার করছে দে আর ফেরোসাস ফাইটার। একদম পাকিস্তান আর্মির মুখোমুখি হয়ে গেছে। তখন তো রাত হয়ে গেছে, একদম মুখোমুখি। তখনই প্রচণ্ড ফায়ার দুই পক্ষে। সামনে যে লাস্টটা পেয়েছি আমি, হি ওয়াজ লেফটেন্যান্ট কর্নেল সুলতান। ওই এরিয়ার সে ব্যাটালিয়ন কমান্ডার ছিল, যার ফলে আমি বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছি। দিনটি স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার পথ কখনোই সহজ ছিল না, ছিল ত্যাগ আর চোখের জলে ভেজা। সবচেয়ে যেটা অসুবিধা ছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমাদের যে রেশনটা আসতো, এই পুরনো আপনার মাসকালাইয়ের ডাল, ভাত, গন্ধ, আর কোনো সময় সাধারণ মরিচ ভর্তা দিয়ে আমরা খাইছি। এইভাবেই দিনগুলো কাটছে। একতাবদ্ধ জাতি কখনো পরাজিত হয় না। স্বার্থান্বেষী মহল থেকে বারবার দেশকে রক্ষা করেছে তরুণরা। যে আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, এটাই স্বার্থান্বেষী মহলরা চুরি করে রাজনীতির হাটে বাজারে বিক্রি করেছে। মুক্তিযুদ্ধ 24শে অগাস্টে এসে এই তারুণ্য আবার সেই সাবজুগেট থেকে বাঁচিয়ে দিয়েছে। যেমন আমরা 71-এ দেশ স্বাধীন করে একটা লাল সূর্য পতাকা আপনাদের দিয়েছিলাম। 1971 সালের প্রতিটি দিনই ছিল রক্তঝরা এক একটি ইতিহাস। 9 ডিসেম্বর ছিল স্বাধীনতার প্রান্তে পৌঁছানোর এক শক্তিশালী ধাপ। রাকিব হাসান, RTV, ঢাকা। জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমকে ব্যবহার করে ছাত্রদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 22তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে একথা বলেন হাসনাত। এর আগে সকাল 10:15টার দিকে ট্রাইব্যুনালে পৌঁছান জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় আসামির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 13 জন। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চাংখারপুলের 6 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
বেলা 11:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে নতুন করে এই সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানায় পুলিশ। সকাল সকাল আসছি আমরা, আসার পর আমাদের 27 ব্যাচের কিছু ছোট ভাইদের মারছে। মারার পরে ওরা আর সহ্য করতে পারে না, ওরা গেছে মারতে, এরপর ওরা অনেক মারামারি করে দিছে। পুলিশ আঙ্কেলদের আহ্বান করবো যে এই আগামী বৃহস্পতিবার ওনারা বলছে যে বৃহস্পতিবার মধ্যে ওদের সবার বিচার করবে, আর বৃহস্পতিবার মধ্যে যদি বিচার না করে আমরা বৃহস্পতিবার ওদের যে হামলা করব, অ্যাকশন নেব। আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে একটা উত্তেজনা ছিল, উত্তেজনাকে কেন্দ্র করে আমরা এখানে ডেপ্লয় আছি। মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণী পড়ুয়া 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুন মজুমদারকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত মিঠুন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বিষ্ণু মজুমদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত মিঠুন। অসুস্থ শিশুটি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার। সকালে আটক মিঠুন মজুমদারকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। অভিযুক্ত মিঠুন মজুমদার তাকে আমরা আটক করেছি। আটক করে তাকে পুলিশের সোপর্দ করেছি। আটক করার সময় 5 জন করছে, আমার না হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেছে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।